আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যের দেশ গড়ার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের ৫৪ বছর উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা। পেছন থেকে আঘাত করে জনগণের মনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে প্রতিপক্ষ। ঘায়েল করার রাজনীতি নতুন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বিজয় দিবসে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ। চট্টগ্রামে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে নানা শ্রেণী পেশার মানুষের ঢল। গণমানুষকে সঙ্গে নিয়ে সকল চক্রান্ত মোকাবেলা করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বললেন ডাক্তার শফিকুর রহমান। গাজা যুদ্ধের তদন্ত বন্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের আবেদন খারিজ। নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা বহাল। এবং রাতে কাতারের দোহায় প্রদান করা হবে বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিফা দ্য বেস্ট। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদয় হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করছে পুরো জাতি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশ বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। খালিদ আহসানের প্রতিবেদন। অনেকে অভূতপূর্ব দৃশ্য আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন ভুলবো না। রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, আমাদের সবার হাতে রাইফেল, মাথায় হেলমেট, জুতা পরা, বিধ্বস্ত অবস্থায় আমরা আর কি আছি। কয়েকদিন খাওয়া হয়নি ঠিক মতো, রাতের পর রাত হাঁটছি, যুদ্ধ করছি, রাত্রিবেলা বিশ্রাম হয় না। এই অবস্থায় আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু উৎফুল্ল, মনটা প্রচন্ড, মনে করেন দেশ স্বাধীন হয়েছে। মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা, রাতে খাচ্ছি, রাস্তাঘাটে দুপাশে থেকে লোকজন এসে আমাদেরকে আলিঙ্গন করছে, গালি চুমা নিচ্ছে, খাওয়া দিচ্ছে, মালা জড়িয়ে দিচ্ছে। উপরে বিল্ডিং এ দুপাশে দালান থেকে মা বোনেরা ফুলের পাপড়িও ছিঁড়ে দিচ্ছে আমাদের। জীবনে এর চেয়ে বড় পার কিছু হতে পারে না। মানুষের ভালোবাসা, দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে দেশে, এই অনুভূতিটা এবং মানুষের ভালোবাসাটা যারা প্রত্যক্ষ করছে তারা বলে জীবনে এর চেয়ে বড় শহরে ঘটে হতে পারে না।
যুদ্ধ করেছি আমরা কোনো খেতাব বা কোনো কিছু অর্জনের জন্য নয়, আমরা মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। অনেকেই জীবন দিয়েছে, আমিও যুদ্ধে আহত হয়েছিলাম। এই যুদ্ধে আমাদের ছাত্র যুবক সৈনিকেরা যে বীরত্ব প্রদর্শন করেছে এ নিয়ে জাতি গর্ব করতে পারে। ইতিহাসে তাদের বীরত্বের উল্লেখ নাই, মনে হয় যে কয়েকটা বক্তৃতার ফলেই দেশটা স্বাধীন হয়েছে। অসংখ্য ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে যে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের অপরিসীম বীরত্ব সূচক কর্মকাণ্ডের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। অত্যন্ত গর্বের সাথে লক্ষ্য করেছি যে যখন পরিস্থিতিতে প্রয়োজন হয় এই দেশের ছাত্র যুবক সৈনিক তারা জীবন বাঁচি রেখে যুদ্ধে লিপ্ত হন, তাদের দেশপ্রেমের কোনো তুলনা হয় না। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খোরশেদ আলমের রিপোর্ট। বিজয়ের ৫৪ বছর পূর্তির দিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিবারের মতো এবারও বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। প্রথমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ। এদিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা সুদৃঢ় হবে। প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা করছে, সে ভয় কাটানোর ব্যবস্থা নেবে সরকার। মাহমুদুল হক সুজনের প্রতিবেদন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও ৩ বাহিনীর প্রধান সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা সুদৃঢ় হবে। প্রতিপক্ষ পিছন থেকে আঘাত করে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা করছে, সে ভয় কাটানোর ব্যবস্থা নেবে সরকার। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনও রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা
পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরব গাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে। এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। স্মরণ করি আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের সেদিন, আমাদের প্রজন্ম 71-এর প্রজন্ম, সেই যুদ্ধ দেখেছি, 24-এর যুদ্ধ দেখেছি, সব কিছু মিলেমিশে একাকার এই বিজয়। আজকের বিজয় দিবসটা সেই কারণে আরও বেশি তাৎপর্যপূর্ণ। 24 আমাদের বিজয়কে আরও গভীর করেছে, সমৃদ্ধ করেছে এবং বিজয়ের আনন্দটাও যেমন অনেক বাড়িয়ে দিয়েছে, তেমনি হারাবার কষ্টটাও খুব গভীর করেছে। এর পরপরই জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। ব্যানার ফেস্টুন নিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষ। গণমানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন, সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। মুক্তিযুদ্ধের যেই প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই। এদেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই 2024 সালের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা মনে করি 47 থেকে 71, 71 থেকে 24 যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। বিজয়ের দিনে আমাদের শপথ নিতে হবে আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করা এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করা। যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, যতগুলো আজাদী লড়াই হয়েছে, প্রত্যেকটা আমাদের অস্তিত্বের সাথেই সম্পর্কিত। 1947, 71, 24 প্রত্যেকটাই আমাদের আবেগের জায়গা। স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই মুক্তিটা আমাদের গত 54 বছরে আসেনি। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। সূর্য ওঠার আগেই বিজয় উল্লাসে মেতে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। শীতকে উপেক্ষা করে হাতে লাল সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজির হন হাজারো মানুষ। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের পূর্বসূরীরা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রাণ দিয়েছিল, সেই স্পিরিটকে অন করেই আমরা এগিয়ে যাব একটি স্বাধীন, সার্বভৌম, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। যারা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন এ দেশকে ভালোবেসে, আমাদের জন্য আত্মত্যাগের যে ঐতিহ্য তারা তৈরি করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র সালাম, শুভেচ্ছা এবং কায়মনোবাক্যের প্রার্থনা যেন তাদেরকে আল্লাহ উপযুক্ত প্রতিদান দান করেন। এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয়। আমরা বাংলাদেশিরা যারা আছি তারা সবাই এই দিনটা প্রত্যেক বছর পালন করে থাকি 16 ডিসেম্বরে। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যারা শহীদ হয়েছে তাদেরকে ভুল দিতে আসছি। যারা মুক্তিযোদ্ধারা মারা গেছে তারা সেই জন্য ফুল দিতে আসছি। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর উদযাপনে বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং অনুষ্ঠিত হলো। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উদ্যোগে 54 প্যারাট্রুপার 54টি পতাকা হাতে স্কাই ড্রাইভ করে বিশ্ব রেকর্ড গড়লেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেল। সকালে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধ করে এই স্কাই ড্রাইভিং ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পুরো আয়োজন উপভোগ করেন। রিপোর্ট খালিদ আহসানের।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড, যা গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডে স্থান পেল। বাংলাদেশের সেনাবাহিনীর মোট ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন। ফ্রি ফল জাম্পিংয়ে অংশ নেন টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্যারাট্রুপার ঐতিহাসিক এ আয়োজনে অংশ নেন। সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ছবি সংবলিত হেলমেট পরে স্কাই ডাইভিং করেন আশিক চৌধুরী। ঐতিহাসিক এ আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর উদ্যোগে মনোমুগ্ধকর এয়ার শো অনুষ্ঠিত হয়। শোতে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো হরেক রকমের রং ছড়ায় আকাশে। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবিটিক্সে পারদর্শী করে তোলা হয়। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা। বাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর এই আয়োজন প্রত্যক্ষ করেন। উন্মুক্ত এই আয়োজন হাজার হাজার সাধারণ মানুষও উপভোগ করেন। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঐতিহাসিক প্যারাশুটিংয়ে অংশ নেওয়া ৫৪ জন প্যারাট্রুপারের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য লোককে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে তিনি বলেন, নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের প্রতিহত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বন্দরনগরীতে দিবসের কর্মসূচি শুরু হয়।
নগরীর কাট্টলী স্মৃতিসৌধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের তরুণদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। বিস্তারিত সুরেশ কুমার দাসের রিপোর্টে। 30 লাখ বাঙালির আত্মত্যাগ ও 2 লাখ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে অর্জিত 16ই ডিসেম্বর সেই মহান বীরদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় চট্টগ্রামবাসী স্মরণ করেছেন আজ। চট্টগ্রাম নগরীর কাট্টলীতে অবস্থিত স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণ ও নানা শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিনের সূর্যোদয়ের সাথে সাথে কর্মসূচির শুরুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের 31 বার তোপধ্বনির পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়। এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমাদের এখনও মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে এবং এইভাবে কাজ করার মধ্যে দিয়ে আমরা আমাদের যারা শহীদরা সেদিন রক্ত দিয়েছিল দেশের জন্য, দেশমাতৃকার জন্য, একটি লাল সবুজের পতাকার জন্য, আমরা মনে করব সেই প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, সেই বিজয় আমরা অর্জন করতে পেরেছি। গত জুলাই আগস্ট অভ্যুত্থানে জনগণ যেভাবে, ছাত্র জনতা যেভাবে নেমে এসেছিল, এই একইভাবে আমরা তার চেয়েও সক্রিয়ভাবে নেমে আসতে দেখেছিলাম 1971 সালে। সে তখন রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার পিছনে অনেক আকাঙ্ক্ষা আমাদের ছিল। সবচেয়ে আকাঙ্ক্ষার সবচেয়ে বড় যে জায়গাটি ছিল সেটা হচ্ছে আমাদের সমৃদ্ধি, আমাদের মুক্তি, আমাদের অগ্রযাত্রা। সেদিন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই দামাল ছেলেরা জীবন ঝুঁকি নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমের যে মহাকাব্য রচনা করেছিল এবং আমাদেরকে দিয়েছিল একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন ভূমি। আজকে আমরা স্বাধীন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সহ সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এ সময় মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার জন্য দেশের তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধাগণ। এই সফলতার জন্য আমরা টোটাল জাতিকে, প্রজন্মকে যদি একত্রিত করে এই দেশ গড়ার জন্য তাদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে এই দেশটি সুন্দরভাবে সেই স্বাধীনতার চেতনা প্রকাশিত হবে। বাংলাদেশ যে অবস্থায় এসেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের উপরেই আমরা ছেড়ে দিচ্ছি। এই চেতনা তারাই বহন করবেন এবং বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। কারণ তরুণেরাই বাংলাদেশ এবং বাংলাদেশের সব কিছু নির্ভর করছে তাদের উপরে। তারা যদি ঠিক সেভাবে নিজেদেরকে গড়ে যদি এগিয়ে চলে যেতে পারেন, তাইলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের বুকে স্থান করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। 16 ডিসেম্বর মানে বাঙালির হাজার বছরের জাতি রাষ্ট্র গড়ার স্বপ্নের বাস্তবায়ন। 1971 সালের এই দিন পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজয়ের মাধ্যমে বাঙালি তাদের স্বাধীনতা, শৌর্য, বীর্য ও সংস্কৃতি সাম্যের বার্তাও সারা বিশ্বকে জানিয়ে দেয়। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে এই সংগ্রাম আরও বেগবান হবে। গণমানুষকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেবে বিএনপি। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মেজবা শিমুলের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সকাল থেকে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের।
এ সময় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করছে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগ্রামের এই ধারা অব্যাহত থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চালা দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এছাড়াও দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন উল্লেখ করে তার দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য বিএনপির চলমান সংগ্রাম আরও বেগবান হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইছি। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেজবা শিমুল, বিটিভি নিউজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকিদের বানিয়েছিল দাস। তিনি আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। ম্যারাথনটি মানিক মিয়া এভিনিউয়ে এসে শেষ হয়। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে যুব ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আয়োজনে ঢল নামে লাখো নেতাকর্মীর। আজ সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা এক কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা এক কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে, দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে, জাতি হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের বুকে আমরা চলাফেরা করতে পারব। উদ্বোধনের আগে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে তোলে। আয়োজকদের মতে এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হল বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা ৬ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বিজয় বা স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড অর্জন নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। বিজয়ের অর্থ হল একটি জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের স্বাধীনতা। বিজয় মিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন।
এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে চট্টগ্রামে অন্যতম কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা প্রশাসনের আয়োজনে পৌনে 500 বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান। মহান বিজয় দিবসের গৌরবময় দিনে উৎসবমুখর চট্টগ্রাম। প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকাল 8টা থেকে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, বিএনসিসি এবং বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় চট্টগ্রাম জেলা নৌ স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন স্কুল কলেজের স্কাউট সদস্যরা। প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার সমর মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি অভিবাদন গ্রহণ করেন এবং এই দিনে তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশকে একটি উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিদ্যমান উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে আরও বেগবান ও মসৃণ করার লক্ষ্যে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার, সহিষ্ণুতা ও উদারতা প্রদর্শন করতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আজকের এই দিনে এটি হোক আমাদের দৃপ্ত শপথ। বিজয়ের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে 476 জন মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে সংবর্ধনা দিয়ে আমরা কেবল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের আত্মত্যাগের প্রেরণায় এই দেশ এগিয়ে যাচ্ছে। আজকের এই কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের মহান বিজয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে নগরী থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইকরামুল করিম চৌধুরী, ফজলে বারী, মনিরুল ইসলাম ইউসুফ, ফজল আহমদ সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। মেয়র বলেন, বিগত সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের নামের বিভিন্ন স্থাপনা দলীয় ব্যক্তির নামে করা হয়েছিল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের সম্মান জানানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 110 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার কিছু পরীক্ষা নিরীক্ষাও সম্পন্ন হয়েছে। আজ সেসব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে জানা যায়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ এই তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদিকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা 6টা 50 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ ঘিরে আরও চাপ বাড়ল ইসরায়েলের উপর। গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলের করা আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। আদালতের আপিল বিভাগ নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখে জানিয়েছে, 2023 সালের 7ই অক্টোবরের পর গাজায় সংঘটিত সব অভিযোগের তদন্ত চলবে। এর ফলে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানাও বহাল থাকছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সোমবার আদালতের আপিল বিভাগ ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয়। আইসিসির আপিল বিচারকেরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আদালতের এখতিয়ারভুক্ত অপরাধের তদন্তে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরের ঘটনাকেও অন্তর্ভুক্ত করা যাবে। এর ফলে গাজা যুদ্ধ সংঘটিত বলে অভিযোগ করা অপরাধের তদন্ত অব্যাহত থাকবে। এই রায়ের ফলে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও বহাল থাকছে। ইসরায়েল বরাবরই নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না। দেশটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে আসছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে হামাস। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েল গাজায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে 800টি হামলায় প্রায় 400 মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে মানবিক সহায়তা অবাধে প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে দ্বিতীয় ধাপে যাওয়ার আগে শেষ জিম্মি রেন গিভিলের মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েনের খবরও প্রকাশ পেয়েছে। মার্কিন চাপের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, এ বিষয়ে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী চলবে। তিনি বলেন, আমাদের নীতি কঠোরই থাকবে এবং তা স্বাধীন। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে বলে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে। কর্তৃপক্ষের মতে মাত্র 1 ঘন্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে 70টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও দেশের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নেভাল ঘাঁটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয়। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই উন্মুক্ত প্রদর্শনী। যুদ্ধজাহাজ দেখতে নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করেন দর্শনার্থীরা। আমজাদ হোসেনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উদযাপনে প্রতিবারের মতো এবারও জনসাধারণের জন্য যুদ্ধজাহাজ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামের নেভাল বার্থে এদিন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয়। যুদ্ধজাহাজের ধারণা নিতে নগরীর নানা প্রান্ত থেকে এখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশি যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, এটা অনেক দিনই অপেক্ষাকৃত যে আমরা দেখব। তো আজকে মহান বিজয় দিবস উপলক্ষে দেখার একটা সৌভাগ্য হয়েছে। আমরা দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। বাংলাদেশে এত অত্যাধুনিক জিনিসপত্র আসতেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রশংসিত বিষয়, যেটা আমরা গৌরব অর্জন করতেছি। এটা যে 71-এর যে আমাদের যে এটা হয়েছে, যে যুদ্ধটা হয়েছে, এটারই একটা অংশ ওরাও জানতে হবে। নৌবাহিনীর সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের স্বাগত জানান। যুদ্ধজাহাজের বিভিন্ন যন্ত্রপাতি ও এর ব্যবহার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর অবদান সম্পর্কে ধারণা দেন নৌ সদস্যরা। এ নিয়ে সন্তুষ্টির কথা জানান আগত দর্শনার্থীরা। মূলত আমরা তো কখনো এগুলো দেখি নাই বা এই সম্পর্কে আমাদের ধারণাও নেই। তো আমরা আজকে আসলাম, দেখলাম, ভালো লাগতেছে এবং ওনাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমাদের বুঝাই দিচ্ছে, এই বুঝতেছি। দেখে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এদের ওনাদের আমি প্রথম মনে করছি কি আমি ব্রিফিং হবে না, যা জানবো নিজের থেকে বা কিছু পড়ব, কিন্তু এনারা একটা খুব সুন্দর ব্রিফিং দিচ্ছে স্যারদের ব্রিফিং আমার খুব পছন্দ হয়েছে এবং আমার এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্সটা আমি যদি ফিউচারে যদি কোনো ডিফেন্সে যাই, মানে এয়ারফোর্স, নেভি, যেখানে যাই, আমি অবশ্যই কাজে লাগাবো ইনশাল্লাহ।
115.2 মিটার দৈর্ঘ্য ও 13.1 মিটার প্রস্থের বানৌজা সমুদ্র জয় জাহাজটির গভীরতা 4.6 মিটার। স্বাভাবিক অবস্থায় যার ওজন 3,250 টন। এতে রয়েছে 2টি ফেয়ারব্যাঙ্কস মোর্সে ডিজেল ইঞ্জিন এবং 2টি প্যাট ও হুইটনি গ্যাস টারবাইন। বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছরের ন্যায় এই বছরও ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে ওপেন ফর ভিজিটর করেছে, যে আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং সাধারণ জনগণ এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা যেন আরও দৃঢ় হয়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড এবং বাংলাদেশ নৌবাহিনী কীভাবে সমুদ্রে কী ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, আমাদের জীবন এবং আমাদের ইকুইপমেন্ট আমাদের কী কী আছে সেই সম্পর্কে আপনারা সম্যক ধারণা লাভ করতে পারবেন। বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর এই প্রদর্শনী তাদের সক্ষমতা জানান দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে তাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে তুলে ধরে, যা দেশপ্রেমে উজ্জীবিত করবে নতুন প্রজন্মকে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। পরে একটি বিজয় র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে নগরীর বিপ্লব উদ্যানের র্যালি পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার AKM ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি SM লুৎফুর রহমান এবং জামায়াত নেতা ডাক্তার আবু নাসের সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে 2 নম্বর গেট থেকে শুরু হয়ে যুব র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের আয়োজনে খতমে কুরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলমের সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় মসজিদের ইমাম হাফেজ কারি মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি সহ ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এবার খেলার খবর। ফুটবল। আজ রাতে শেষ হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিফা দ্য বেস্টের অপেক্ষার প্রহর। কাতারের দোহার অভিজাত ফেয়ারমন্ট কাতারা হলের জমকালো গালা ডিনারে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ফুটবল প্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটেও সরাসরি উপভোগ করতে পারবেন এই আয়োজন। এবারের আসরে ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার ছাড়াও বর্ষসেরা গোলরক্ষক, সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দলসহ মোট 8টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। তবে সবার নজরে থাকবে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের নামের দিকে। এই লড়াইয়ে সেরা 11 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, পেদ্রি, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহর মতো তারকারা। এছাড়া দৌড়ে আছেন কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ। ফিফার অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ীদের। এছাড়া বিশ্বজুড়ে 1,60,00,000-এর বেশি সমর্থক অনলাইনে ভোট দিয়ে বিজয়ীদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে ফিফা। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 26 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 12 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 57 মিনিটে, ভাটা বেলা 11টা 37 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 5টা 46 মিনিটে এবং ভাটা রাত 11টা 47 মিনিটে।